জিওগ্রাফি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থী বন্ধুরা, আমি সাইফুজ্জামান তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ও তথ্যবহুল ভিডিও। যদি ক্লাস ইন্টারভ্যাল আনইকুয়াল থাকে তখন আমরা কিভাবে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। ওকে, আমরা এখানে একটা উদাহরণ হিসেবে ধরে নিয়েছি। প্রথমে আমরা দেখে নিই যে কিভাবে আমাদের আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেওয়া হয়েছে। এখানে মান্থলি ওয়েজ, নাম্বার অফ ফ্যামিলি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। মান্থলি ওয়েজ 5 থেকে 10,000, অর্থাৎ এখানে ক্লাস ইন্টারভ্যাল 5,000 বা ক্লাস উইথ যেটাকে আমরা বলছি। পরে ক্লাস 10 থেকে 15, এখানেও ক্লাস উইথ হচ্ছে 5,000। তারপরটা আমরা দেখছি 15 থেকে 30,000, অর্থাৎ এখানে ক্লাস উইথ হচ্ছে 15,000। তারপরে হচ্ছে 30 থেকে 50,000, তার মানে এখানে ক্লাস উইথ হয়ে গেল 20,000। তারপরে 50 থেকে 70, এখানে ক্লাস উইথ 20। তারপরে 70 থেকে 1 লাখ, তার মানে এখানে ক্লাস উইথ হয়ে গেল 30,000। আর তারপরেরটা লাস্ট ক্লাস আমাদের 1 লাখ থেকে 1.5 লাখ, ক্লাস উইথ হয়ে গেল 50,000। বোঝা গেল? অর্থাৎ আমরা ক্রমশ ক্লাস উইথটাকে বাড়িয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা আনইকুয়াল ক্লাস করব। সাধারণত আমাদের যে অবজারভেশনগুলো থাকে বা যে ডেটাগুলো আমাদের কাছে থাকে, সেখানে যদি খুব বেশি পার্থক্য থাকে, ইনইকুয়ালিটিটা যদি খুব বেশি থাকে ভ্যালুগুলোর মধ্যে, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সেটা কী করে বুঝবো? আমার কাছে তো র ডেটা থাকবে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। এটা বোঝার প্রথম যে উপায় সেটা হচ্ছে আমরা যদি ডেটাটাকে অ্যারেঞ্জ করে নিই, সেই অ্যারেঞ্জ করতে গিয়েই আমরা একটা আইডিয়া পাবো যে কোন ভ্যালুগুলো বেশি সংখ্যায় আছে আর কোন ভ্যালুগুলো কম সংখ্যায় আছে। এটা একটা উপায়। আরেকটা হচ্ছে আমরা যখন ডেটাটাকে ক্লাসিফাই করি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি। স্বভাবতই আমরা প্রথমেই কী করি, আমাদের প্রথমেই মাইন্ডসেট থাকে যে আমরা ইকুয়াল ইন্টারভ্যাল করবো। কিন্তু আমরা যদি ইকুয়াল ইন্টারভ্যাল করি এই ডেটাটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতাম যে প্রথম দিকে ধরো এখানে 5,000 ইন্টারভ্যাল নিয়েছি, এটা হয়তো আমি ইকুয়াল ইন্টারভ্যাল করলে 10,000 নিতাম। তাহলে দেখা যেত যে প্রথম দিকে ক্লাসগুলোতে খুব বেশি ফ্রিকোয়েন্সি আসছে আর এই পরের দিকের ক্লাসগুলোতে কোনো ফ্রিকোয়েন্সি আসছে না। কিন্তু আমরা জানি যে আমাদেরকে এমনভাবে ক্লাস গুলো করতে হয় যাতে প্রতিটি ক্লাসে কিছু না কিছু ফ্রিকোয়েন্সি থাকে। তো এই ধরনের সিচুয়েশন যখন আসবে, অর্থাৎ কয়েকটা ক্লাস ফাঁকা যাচ্ছে, তখন আমরা যে ক্লাসগুলো ফাঁকা যাচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে ওই ক্লাসের রেঞ্জগুলোকে বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ উইথগুলোকে বাড়িয়ে নিতে হবে। এখানে ওটাই করা হয়েছে, অর্থাৎ শেষের দিকের যে ভ্যালুগুলো, অর্থাৎ বেশি ইনকামে লোক সংখ্যা কম বা ফ্যামিলি সংখ্যা কম, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যার জন্য ওই বেশি ইনকামের দিকে গিয়ে আমরা ক্লাসগুলোর উইথ বাড়িয়ে নিয়েছি। বোঝা গেল? প্রথম দিকে 5,000 করার পরও দেখো 250, 260 ফ্রিকোয়েন্সি। তারপরটা আমরা জাস্ট 15,000 করেছি, 320 হয়ে গেছে ফ্রিকোয়েন্সি। তারপরটা 20,000 করেছি, 300, অর্থাৎ বেশি ইনকামের দিকে এবার যাচ্ছে। তারপরটা 20,000, দেখ কমে 100-তে দাঁড়ালো, অর্থাৎ উইথ বাড়ালেও ফ্রিকোয়েন্সি কিন্তু আমার বেশি আসছে না। তারপরটা দেখো 30,000 ক্লাস উইথ করা হয়েছে, তারপরও আমার কিন্তু ফ্রিকোয়েন্সি মাত্র 30। আর লাস্ট ক্লাসে আমি 50,000 ক্লাস উইথ করেছি, অর্থাৎ অনেকটা বাড়িয়ে দিয়েছি। প্রথম দুটো ক্লাস উইথের 10 গুণ বাড়িয়ে দিয়েছি, তারপরও আমি মাত্র 5টা ফ্যামিলিকে পেয়েছি। তার মানে কি ডেটার মধ্যে ইনইকুয়ালিটিটা খুব বেশি আছে। এই ধরনের সিচুয়েশনে আমরা সাধারণত আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ইউজ করি। বোঝা গেল? এইবার প্রশ্ন হচ্ছে যে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল করার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, অনেক ধরনের নিয়ম আছে। এটা আমরা ডিটেলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে আলোচনা করেছি এবং ক্লাসিফিকেশনের যে বিভিন্ন মেথড তার উপর আমরা একটা ভিডিও তৈরি করেছি, সেটাতে এই বিষয়গুলো নিয়ে ডিটেলে আলোচনা করা হয়েছে। এখানে আমি জাস্ট জানার জন্য একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি একটা অর্ডার মেনে করি। এইখানে যেমন কোনো নির্দিষ্ট একটা প্রোগ্রেস ইন্টারভ্যাল চেঞ্জের সেটা ফলো করা হয়নি। প্রথম দুটোকে এক রাখা হয়েছে, তারপরটা একটু বাড়ানো হয়েছে, তারপরটা আরেকটু বাড়ানো হয়েছে, এই দুটো সেম, তারপর আবার বাড়ানো হয়েছে, তারপর আবার বাড়ানো হয়েছে। অর্থাৎ ক্রমশ বাড়িয়েছি, এটা হতে পারে, বা ক্রমশ কমানো হবে। বোঝা গেল? অর্থাৎ প্রথমে কমালাম, তারপর বাড়ালাম, তারপর আবার কমালাম, আবার বাড়ালাম। সাধারণত এটা আমরা করি না। ডেটার নেচার অনুযায়ী আমরা করি, প্রথমে কম কম থেকে বাড়াতে বাড়াতে যাই, বা প্রথমে বেশি বেশি রেখে কম কমের দিকে যাই। বোঝা গেল? এইবার যখন বাড়াতে বাড়াতে যাই বা কমাতে কমাতে যাই, তার আবার কিছু নিয়ম হতে পারে। কিরকম? যেমন ধরো আমরা প্রথমটা 5,000, তারপরটা 10,000, তারপরটা 15,000, তারপরটা 20,000, এইভাবে এক গুণ করে বাড়াতে বাড়াতে, অর্থাৎ দ্বিগুণ করে ইন্টারভ্যালটাকে বা উইথটাকে বাড়াতে পারি। এটা একটা পদ্ধতি। অনেক সময় কি হয়, ডেটার মধ্যে এত বেশি ভেরিয়েশন থাকে যে আমরা সেটা জিওমেট্রিক অর্থাৎ রেশিওতে আমরা তখন সেটাকে বা স্কোয়ারে সেটাকে আমরা চেঞ্জ করি। অর্থাৎ প্রথমে হয়তো 10 ইন্টারভ্যাল রাখলাম বা 100 ইন্টারভ্যাল রাখলাম, পরের
তারপরটাকে আমরা 1000-এ নিয়ে গেলাম, তারপরটাকে আমরা 10,000-এ ইন্টারভেল করলাম, এরকম হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার কেসে। সাধারণত আমরা কি করি, এরকম ভাবে সুইটেবলি ধরে নিই যে ক্রমশ বাড়াচ্ছি, বা দুটো এক রাখছি তারপর আবার বাড়াচ্ছি, আবার দুটো এক রাখছি আবার বাড়াচ্ছি, এরকম করি, বা উল্টোটাও হয়। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ওই গুণোত্তর হারে বাড়ে, যেটাকে আমরা বলি, অর্থাৎ 5,000, 5-এর গুণ 10, তারপরটা 10,000, 10-এর গুণ 2, তারপরটা 20,000, 20-এর গুণ 2, তারপরটা 40,000, 40-এর গুণ 2, তারপরটা 80,000। এইভাবে আমরা ক্লাস উইথটাকে বাড়াতে পারি। সেটা অবশ্যই আমাদের ডেটার প্রকৃতির উপরে নির্ভর করে করতে হবে। আরও কিছু যে মেথডগুলো আছে ক্লাসিফিকেশনের, সেগুলো যদি তোমাদের জানতে ইচ্ছা করে, সেগুলো ওই ক্লাসিফিকেশন এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপরে যে ভিডিও তৈরি করা হয়েছে সেটা একবার দেখে নিন। যাই হোক, তো আমরা এবার চলে যাই যে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কি করব। অবশ্যই আমরা হিস্টোগ্রামই করব, কারণ এবং ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগন করব, কারণ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা সাধারণত আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন দিয়ে দেখাই। কিন্তু আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে যেটা করেছি, সেখানে আমরা ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছিলাম, ক্লাস ফ্রিকোয়েন্সি দেখিয়েছিলাম, বা আমরা যেটা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি করেছিলাম, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কার্ভ, সেখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ধরেছিলাম। কিন্তু যদি আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি ডেনসিটি নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি কাকে বলে। এটাও আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপরে যে ভিডিওটা তৈরি করেছি ওই ভিডিওতে বলা আছে ডিটেলসে। এখানে আমি ছোট্ট করে বলি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি মানে হচ্ছে বেসিক্যালি প্রতিটি ক্লাসের যে ক্লাস ফ্রিকোয়েন্সি সেটাকে ক্লাস উইথ দিয়ে ভাগ করলে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি পাই। কি বললাম, প্রতিটি ক্লাসের ক্লাস ফ্রিকোয়েন্সিকে ক্লাস উইথ দিয়ে ভাগ করলে আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি পাই। ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পার ইউনিট উইথ অফ ক্লাস। ফ্রিকোয়েন্সি পার ইউনিট উইথ অফ ক্লাস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ঠিক যেমন আমরা পপুলেশন ডেনসিটি বের করি, জনসংখ্যাকে এরিয়া দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা প্রতি বর্গ একক এরিয়াতে জনসংখ্যার ঘনত্ব পাই। এখানেও তাই, ক্লাস উইথ দিয়ে যখন যেহেতু আমরা ভাগ করছি, সেই জন্য পার ইউনিট উইথে কত ফ্রিকোয়েন্সি, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এইবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিকোয়েন্সির তুলনায় ক্লাস উইথ বড় হয়, যার ফলে ফ্রিকোয়েন্সি ডেনসিটিটা ফ্র্যাকশনে চলে আসে। এখানে যেমন 250 যদি 5,000 দিয়ে ভাগ করি তাহলে 0.05 আসতো, 260-কে 5,000 দিয়ে ভাগ করলে 0.052 আসতো। আর এই যে লাস্টেরটা দেখো, 5-কে যদি 50,000 দিয়ে ভাগ করি তাহলে কত আসতো, 0.0001। এবার এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো আমরা এখানে মানে ওয়াই অ্যাক্সিসে আমাদের স্কেল ধরতে অসুবিধা হতো, সেজন্য আমরা এটাকে সরলীকরণ করে নিলাম। কি, প্রতিটি ভ্যালুর সঙ্গে 1000 গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ইনটু 1000। বোঝা গেল? তাহলে আমরা যেটা বেসিক্যালি পেলাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি পার 1000 বা ফ্রিকোয়েন্সি ডেনসিটি পার 1000। বোঝা গেল? তাহলে আমি রাউন্ড ফিগারগুলো পেলাম। এবার এটা দিয়ে আমি সহজে আমি স্কেল ধরতে পারবো, সেটা আমি করেছি। দেখো 0, 10, 20, 30, 40, 50, সবচেয়ে বেশি আছে 52, তাই আমি 0 থেকে 55 পর্যন্ত গেছি। এবার আর এক্স অ্যাক্সিস বরাবর আমি কি নিয়েছি, ক্লাস বাউন্ডারি। কিন্তু এখানে আমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগন যাই আমরা আঁকি, এক্স অ্যাক্সিসে কিন্তু আমরা যখন ক্লাসগুলো রাখবো তাদের কিন্তু যে উইথ অনুযায়ী প্রপোর্শনালি তাদেরকে বসাতে হবে। অর্থাৎ যার উইথ বড় তার জন্য আমাকে বড় জায়গা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমি বলেছি যে হিস্টোগ্রাম হচ্ছে এরিয়া ডায়াগ্রাম, তাই এরিয়া যদি ঠিক রাখতে হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই প্রপোর্শনাল হতে হবে। সেই জন্য দেখো, প্রথমে ইন্টারভ্যাল যদি 5, আমি এখানে 0.1 সেন্টিমিটারে 5000 নিয়েছি, 0.1 সেন্টিমিটারে 5000 নিয়েছি। তাহলে প্রথম দুটো ক্লাস 0.1 পেয়েছি, দেখো 5, দেখো কাছাকাছি। তারপরটা কত আছে, 15,000, তার মানে 0.3 গেছি। তারপরটা কত আছে, ক্লাস ইন্টারভ্যাল 20,000, তার মানে আমাকে 0.4 যেতে হবে, 0.4 গেছি। দেখো এটা থেকে এটা বেড়েছে। তারপরটা 20,000 আছে, 0.4 গেছি। তারপরটা দেখো 30,000 আছে, তাহলে কত যাবে, 0.6 গেছি। তারপরটা আছে 50,000, তাহলে 0.10 মানে 1 সেন্টিমিটার যাবে। বোঝা গেল? এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমার হয়ে গেল ক্লাস বাউন্ডারি। ওকে, এইবার দেখো, প্রতিটি ক্লাসের যা ফ্রিকোয়েন্সি সেই অনুযায়ী আমি, অর্থাৎ যা ফ্রিকোয়েন্সি ডেনসিটি সেই অনুযায়ী আমি বারগুলো এঁকেছি, এবং প্রতিটি বার দেখো আলাদা আলাদা চওড়ায় আলাদা আলাদা হয়েছে, কারণ যে ক্লাসের উইথ যত বেশি সেই বার তত চওড়া হয়েছে। এবং আমাদের যেহেতু লাস্ট ক্লাসের ফ্রিকোয়েন্সি ডেনসিটি 0.1, অর্থাৎ 1000 দিয়ে গুণ করার পরও 0.1 এসেছে, তাই সেটা একেবারে বেজের কাছাকাছি মিশে গেছে। তার আগেরটা দেখো 1 ছিল, 1 মানে যেহেতু 1 সেন্টিমিটার 10 ধরেছি, তাহলে 0.1 হবে, খুব অল্প হয়েছে। এইভাবে আমার হিস্টোগ্রামটা আঁকতে হবে, এইটা কিন্তু সবাই মাথায় রাখবে। আরেকটা জিনিস যেটা আমি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে বলেছি, যে আমরা ওয়াই অ্যাক্সিস থেকে একটু জায়গা ফাঁকা রেখে শুরু করি,
আর এখানে একটা ব্রেক দিই, কারণ আমি বলেছিলাম যে গ্রাফের নিয়মই হচ্ছে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস যেখানে ছেদ করে সেখানে দুটোরই ভ্যালু সাধারণত 0 হয়। কিন্তু আমরা অনেক সময় কি হয়, আমরা হয়তো এখান থেকে 5000 থেকে শুরু করছি, তাহলে এইটুকু নিশ্চয়ই 5000 নয়, এই জন্য আমরা একটা ব্রেক দিয়ে দিই। ঠিক আছে, বুঝা গেল? আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালে যদি ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকতে বলে তাহলে কি করব? আমরা আগে দেখেছি যে ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগন সাধারণত আমরা মিড ভ্যালু বা ক্লাস মার্ক দিয়ে আঁকি। তো সেই জন্যে এখানে আমি ক্লাস মার্কটা বের করে নিয়েছি। ক্লাস মার্ক বের করার নিয়ম তো আগেই বলেছি যে প্রতিটি ক্লাসের লোয়ার এবং আপার বাউন্ডারিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্লাস মার্ক পাবো। সেই অনুযায়ী আমি ক্লাস মার্কগুলো পেয়েছি, বোঝা গেল? এবার আমি এক্স অ্যাক্সিসে ক্লাস মার্কগুলো বসিয়েছি প্রপোর্শনাল টু দেয়ার উইথ, অর্থাৎ তাদের মধ্যে যে গ্যাপিং, সেই গ্যাপিং অনুযায়ী আমি এখানে স্কেলটা ফেলেছি। আমি 1.1 ইঞ্চিতে 5000 ধরেছি, এখানে 0.1 ইঞ্চিতে 5000 ধরেছি হরিজন্টাল স্কেল। তারপরে প্রথম যে মিড ভ্যালু 7500, আমি 7.5 লিখেছি কারণ এখানে আমি 1000 রেখে দিয়েছি, বোঝা গেল? তাহলে 7.5, তারপর 12.5 অর্থাৎ 0.1, কারণ ওদের মধ্যে গ্যাপ কত? 5000। তারপরে গ্যাপ কত দেখো, 12000 আর 22500, 10000 এর গ্যাপ, তার জন্য আমার 0.2 গেছে ইঞ্চ। তারপর একটা গ্যাপ কত, 22 থেকে 35, 22 আর 10 32, 33, 34, 35, তার মানে হচ্ছে 12500 গ্যাপ, তার জন্য আমার কত গেছে দেখো, 2.5 গেছে। ঠিক আছে, অর্থাৎ আমার প্রতিটি ক্লাস মার্কের সঙ্গে পরবর্তী ক্লাস মার্কের যে গ্যাপ, সেই অনুযায়ী আমি কিন্তু এক্স অ্যাক্সিসে ক্লাস মার্কগুলো বসিয়েছি। আর আমি কত স্কেল ধরেছি, 0.1 ইঞ্চিতে 5000 ওয়েজ, বোঝা গেল? আর ওয়াই অ্যাক্সিসে যথারীতি যেহেতু আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, আমি ফ্রিকোয়েন্সি ডেনসিটি ধরেছি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এবার আমি প্রথমে পয়েন্টগুলোকে মার্ক করেছি, করে আমি যোগ করেছি। এইবার আমি যেহেতু বলেছিলাম যে হিস্টোগ্রাম যেমন একটা এরিয়া ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং ফ্রিকোয়েন্সি পলিগন এরিয়া ডায়াগ্রাম, এবং হিস্টোগ্রামের যে এরিয়া ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগনের এরিয়াও সেম হয়। সেই জন্য আমাদেরকে হিস্টোগ্রামটাকে ক্লোজ করতে হয়, অর্থাৎ যেখান থেকে আমার প্রথম ক্লাস মার্কটা শুরু হচ্ছে, সেই ক্লাস মার্ক থেকে আমি, অর্থাৎ প্রথম যে দুটো ক্লাস মার্কের যে গ্যাপ, ঠিক ততটা দূর থেকে আমি শুরু করবো। দেখো 0.1 ইঞ্চের গ্যাপ, আমি 0.1 ইঞ্চ থেকে শুরু করছি। আবার শেষের ক্ষেত্রে দেখো লাস্ট যে দুটো ক্লাসের ক্লাস মার্কের যে গ্যাপ, ঠিক ততটা দূরে কিন্তু আমি শেষ করেছি। এইটা মাথায় রাখতে হবে, বোঝা গেল? ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে যেহেতু ইকুয়াল ক্লাসের দুদিকে একই উইথ থাকে, তাই এদিকে যতটা আগে থেকে শুরু করি শেষে গিয়েও ততটা পরে গিয়ে শেষ করি। এখানে যেহেতু আনইকুয়াল, তাহলে সেটা কতটা আগে শুরু করবো বা কতটা পরে শেষ করবো সেটা নির্ভর করছে প্রথম দুটো ক্লাসের যে ক্লাস মার্ক, তাদের যে গ্যাপ, সেই অনুযায়ী আগে থেকে শুরু করবো। আবার লাস্ট দুটো ক্লাসের মধ্যে যে গ্যাপ, ততটা পরে গিয়ে শেষ করবো। ঠিক আছে, এটা ভুলবে না। হ্যাঁ, আর বারবার যেটা আমি বলছি, প্রতিটি ভিডিওতে বলছি, সেটা হচ্ছে এই যাবতীয় ডায়াগ্রামগুলো কিন্তু গ্রাফ পেপারে করতে হবে। আরেকটা কথা যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে যখন তোমরা ডায়াগ্রামটা আঁকবে বা ক্যালকুলেশনগুলো করবে, তখন কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেল যে বিষয়গুলো, যেমন ধরো টেবিলের যে হেডিং, অর্থাৎ এই টেবিলটার হেডিং কি হবে, এই টেবিলটার হেডিং হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ঠিক আছে, বা তোমরা লিখতে পারো ক্যালকুলেশন ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তারপরে এই যে ডায়াগ্রামটা এঁকেছো, ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছো সেটা লিখবে, এক্স অ্যাক্সিসে কি দেখিয়েছো সেটা লিখবে। ঠিক আছে, আর কি স্কেল ধরছো, অর্থাৎ হরিজন্টাল স্কেলে অ্যাক্সিসে কি স্কেল ধরছো। এখানে যেমন আমি 0.1 ইঞ্চিতে 5000 ওয়েজ ধরেছি, তাহলে সেটা লিখবো। আর ওয়াই অ্যাক্সিসে আমি কি ধরেছি, এখানে 1 ইঞ্চে 10 পার 1000 ফ্রিকোয়েন্সি ডেনসিটি, বোঝা গেল? তো সেইভাবে আমি লিখে দেবো। আমি এটা ইঞ্চি গ্রাফ পেপারে করেছি, সেইভাবে ধরেছি, বোঝা গেল? তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করবে, কোনো বাধ্যবাধকতা নেই। সেন্টিমিটার গ্রাফ পেপারও করতে পারো, ইঞ্চি গ্রাফ পেপারও করতে পারো। ওকে, আর হেডিং, প্রতিটি ডায়াগ্রামের একটা হেডিং কিন্তু দরকার, অর্থাৎ তুমি যে ডায়াগ্রামটা এঁকেছো সেটা কি এবং সেটা কি শো করছে। এটা আমি কি লিখেছি, ফ্রিকোয়েন্সি কার্ভ, তাই আমি লিখলাম ফ্রিকোয়েন্সি কার্ভ কি শো করছে, শোয়িং ডিস্ট্রিবিউশন অফ ওয়েজ, অর্থাৎ ওয়েজের ডিস্ট্রিবিউশন তো শো করছে, কারণ এখানে ওয়েজ দেওয়া আছে আর ফ্যামিলি দেওয়া আছে। কতগুলো ফ্যামিলি? 1265 ফ্যামিলি, বোঝা গেল? আজকের ভিডিও এই পর্যন্ত। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তবে সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো আরো নতুন বিষয়ের ভিডিও দেখার জন্য।